আজকে আমরা শুরু করবো কেমিস্ট্রি এন্ড এনার্জি এর ক্রিয়েটিভ কোশ্চেনগুলো। এক নম্বর, একটা রিঅ্যাকশন দেওয়া আছে দেখতে পাচ্ছি, মিথেন প্লাস অক্সিজেন মিথেনের দহন বিক্রিয়া উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই রিঅ্যাকশনটার মধ্যে দেখাও, কোশ্চেনটার মধ্যে উদ্দীপকের মধ্যে ডেল এইচ এর মান দেওয়া আছে -890 কিলোজুল পার মোল। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে এই রিঅ্যাকশনটা থেকে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনার্জি বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো কিন্তু বন্ধন শক্তি বের করার অঙ্ক, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করতে হবে। এখানে হাইড্রোজেন 4টা, সো এখানে 2 দিয়ে দিচ্ছি, তাহলে অক্সিজেন 4টা, সো এখানে 2 দিয়ে দিচ্ছি। রিঅ্যাকশন ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রিঅ্যাকশনটাকে বন্ড ফর্মেশন করতে হবে। বন্ড ফর্মেশন শব্দের অর্থ তোমরা জানো যে তাদের বন্ধনটা গঠন করতে হবে। আমরা একটু ভেঙে দেখাবো যে কার বন্ড কিভাবে আছে। তো আশা করি তোমরা এগুলো ভালো করে জানো, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময় এগুলো খুব ভালো করে শেখানো হয়েছিল। এরপর তুমি তোমার এই উদ্দীপকের মধ্যে কিন্তু বিভিন্ন বন্ডের কিন্তু মান দেওয়া নাই। অনেক সময় এরকম হয় যে উদ্দীপকের মধ্যে বিভিন্ন বন্ডের মান দেওয়া থাকে না, তখন কিন্তু তোমাকে তোমার মুখস্থবিদ্যা থেকে মানগুলোকে লিখে লিখে কাজ করতে হবে। তবে এটা মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ 90%ই সময় সিএমসিগুলোর মধ্যে বিভিন্ন বন্ডের মান দেওয়াই থাকে। এটা খুব সুবিধাজনক বেশি, কিন্তু বন্ডের মান না দেওয়া থাকলে বিষয়টা কিন্তু খুবই জটিল। ইভেন এইবার যে এসএসসি পরীক্ষাটা হলো সেখানেও কিন্তু বন্ডের মানটা দেওয়া ছিল না। সো যাই হোক আর কি, আমাদের এই উদ্দীপকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বন্ডের মানগুলো দেওয়া নাই, সেহেতু তোমাদেরকে কিছু কমন বন্ডস যেগুলো আছে, তোমাদের আমি মোটামুটি অনেকগুলো বন্ডের একটা লিস্ট দিয়েছিলাম ক্লাস 9-এ থাকতে অ্যানুয়াল এক্সামের সময়। সেখান থেকে তোমরা বিভিন্ন কিছু কমন বন্ডের মানগুলোকে একটু অনুধাবন ভাষায় ভালো করে করে ফেলবা, যেন ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, এই বিক্রিয়াটা আমাদের দেওয়া আছে, আমরা এই বিক্রিয়া থেকে কার্বন ডাবল অক্সিজেনের মানটা বের করার চেষ্টা করব। তো প্রথমে এখানে আমরা একটু আমাদের লিখি যে বন্ডের মানগুলো আমরা জানি। কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা 414 কিলোজুল পার মোল, এগুলো খুব কমন। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মানটা 464 না 498, এই মানটা 498, অলমোস্ট 498 কিলোজুল পার মোল। আর অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা 464 কিলোজুল পার মোল। কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মানটা বের করতে হবে। একটা কাজ করে ফেলি, আমরা ধরি কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মানটা x কিলোজুল পার মোল, যেটা এটা বের করতে বলছে, এই জন্য আমি এটাকে x ধরে নিলাম। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন আমাকে লিখতে হবে যে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি, উৎপাদ পদার্থের মোট শক্তি। তবে কেউ কেউ এখানে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি, উৎপাদ পদার্থের মোট শক্তি কথাটা না লিখে তারা লেখে যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় নির্গত শক্তি। কোনো সমস্যা নেই, দুইটা লাইনের অর্থ একই রকম। কারণ আমরা জানি যে কোনো রিঅ্যাকশনের মধ্যে কিন্তু কিছু অংশের মধ্যে অর্থাৎ বিক্রিয়ক পদার্থসমূহ কিন্তু ভাঙতে থাকে এবং আস্তে আস্তে উৎপাদ পদার্থসমূহ গড়তে থাকে। সো লাইনটা একই, তুমি ওই বইয়ের ভাষাতে লেখো, কিংবা যদি লেখো তুমি বিক্রিয়কের মোট শক্তি, উৎপাদের মোট শক্তি, তারপর তুমি সেখান থেকে দুটি বিয়োগ করে দাও, তাও হবে, কোনো সমস্যা নেই, যে যেভাবে করতে পারে। সো আমি সবসময় যেভাবে করে আমি সেভাবেই করছি। বিক্রিয়ক পদার্থের বা বিক্রিয়ক যৌগসমূহ এভাবে লিখলে ভাষা কোনো সমস্যা না, মোট শক্তি HR। আমি HR বলতে কি বোঝানো হচ্ছে তা তোমাদের আমি এটাকেও বলছিলাম। HR বলতে আমি হিট অফ রিঅ্যাক্ট্যান্টকে বোঝাচ্ছি, অর্থাৎ বিক্রিয়কটাকে বোঝাচ্ছি। জাস্ট R বলতে রিঅ্যাক্ট্যান্ট বোঝাচ্ছি। কেউ কেউ আছে এখানে E1 E2 লেখে, কোনো সমস্যা নেই, ওইটা দেখলে আরো ভালো হয়, যে যেভাবে করে লিখতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন হাইড্রোজেন বন্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা আছে। সো 4টা কার্বন বন্ড হাইড্রোজেন প্লাস অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন কয়টা আছে, এখানে 2টা আছে। সো এটার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি 414, আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ভ্যালুটা কত, 498। ক্যালকুলেশন করে তুমি সেখান থেকে 2652 কিলোজুল পার মোল পাবা। এরপর তুমি সিমিলারলি লিখবা যে উৎপাদ পদার্থের মোট শক্তি, অথবা তুমি লিখতে পারো যে বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় মোট শক্তি। ভাষা কোনো সমস্যা না, ভাষা তুমি যেভাবে করে লেখো, মূল থিম তুমি বুঝাতে পারলেই হয়েছে। আমি এখানে লিখবো
উৎপাদ পদার্থের মোট শক্তি এইচপি, পিতে আমি প্রোডাক্ট উৎপাদকে বোঝাচ্ছি, তবে এখানে তুমি E2 লিখতে পারো। তো এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন দুইটা আছে, অক্সিজেন বন্ড একটা, অক্সিজেন হাইড্রোজেন বন্ড একটা, তার মানে দুইটা, আর বাইরে দুইটা কয়টা হলো চারটা। এগুলো কিন্তু তোমাদের শেখানো হয়েছিল, এই জন্য আমি এখন আর ডিটেইলস আলোচনা করছি না। এটাকে তো তোমরা এক্স ধরছো, ওকে। আর এই ভ্যালুটা কত পাচ্ছিলাম আমরা? 464। দেখা যাক এখান থেকে গুণটা করলে রেজাল্ট কতটুকু আসে। 4 গুণ 464, 1856। এবার তুমি ডেলিজ বের করে ফেলবা। অবশ্যই ডেলি সবসময় রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বাদ দিবা। HR মাইনাস এইচপি, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বাদ দিলাম। HR এর মানটা কত পাচ্ছি? -890। তবে কেউ কেউ এখানে বাংলায় লেখে যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় নির্গত শক্তি। আসলে বাংলা লিখতে আমার কাছে যেন কেমন মনে হয়, এই জন্য আমি একটু বিভিন্ন সাংকেতিক ভাষায় বিষয়টাকে প্রকাশ করলাম। সো HR এর মানটা মনে হয় আমি 2652 বের করছিলাম, আর এটা বের করছিলাম 2x মাইনাস 1856। জাস্ট 2x টাকে বের করে নিয়ে আসবো, আর কিচ্ছু না। মাইনাস 1856 প্লাস 890। আমি সরাসরি x এর মান লিখে ফেললাম 843 কিলোজুল পার মোল। মানে ক্যালকুলেশন করার পর দুটো ভাগ করে দিছি। এই যে x এর মানটা বের হলো, এই মানটা আসলে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের, যেটা আমাকে তারা বের করতে বলছিল। সো কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ড এনার্জি কত? 843 কিলোজুল পার মোল। সো মনে হয় আমাদের কাছে এই অঙ্কটা আমাদের কমপ্লিট। ওকে, নেক্সট আমরা আসবো ঘ নম্বরটাতে। 2 নং বিক্রিয়া থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সো বিক্রিয়া দেখা যাক, তারপর আমরা চিন্তা ভাবনা করবো যে কিভাবে এটা সম্ভব। একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি উদ্দীপকে, আয়রন প্লাস জিঙ্ক সালফেট। রিঅ্যাকশন কমপ্লিট করার পর আমরা এখান থেকে পাচ্ছি আয়রন সালফেট আর ফেরাস সালফেট প্লাস জিঙ্ক। ওকে, এখন এখানে কথা হচ্ছে এই রিঅ্যাকশনটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তোমাদের কিন্তু এরকম একটা কথা আমি বলছিলাম যে মোটামুটি এই টাইপের যে রিঅ্যাকশনগুলো আছে, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট, ম্যাগনেসিয়াম প্লাস অমুক সালফেট, বা তোমার অ্যালুমিনিয়াম প্লাস অমুক সালফেট, বা নাইট্রেট, যে কোনো কিছু এরকম টাইপের কমন যে রিঅ্যাকশনগুলো আছে, এই রিঅ্যাকশনগুলো থেকে যদি তোমাদের বলা হয় যে রিঅ্যাকশনগুলো থেকে বা বিক্রিয়া থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তখনই কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি গ্যালভানিক সেলের কাজটা করবে, যেটাকে আরেকটা নামে ডাকা হয় ড্যানিয়েল সেল। অর্থাৎ গ্যালভানিক কোষের ফুল কাজটা তোমাকে করতে হবে। গ্যালভানিক কোষের একদম তোমাদের কিন্তু লাইভে কিন্তু আমি কিন্তু বিক্রিয়াটা করে দেখাইছিলাম, আমার ল্যাব থেকে আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে তারপর তোমাদের কিন্তু বিক্রিয়া আমি দেখাইছিলাম যে কিভাবে করে এখানে বিক্রিয়াটা ঘটে, অ্যানোড রিঅ্যাকশনগুলো কিভাবে ঘটে, ক্যাথোড রিঅ্যাকশনগুলো কিভাবে ঘটে। সো 9-এ তোমাদের একদম আমি বাস্তবে কিন্তু বিক্রিয়াটা প্র্যাকটিক্যালি করে দেখাইছিলাম কিভাবে কি হয় না হয়। এই জন্য আমি এখন আর অত ডিটেলসে তোমাকে আলোচনা করবো না, জাস্ট শর্টকাট একটা ব্যাখ্যা দিয়ে দিব। সো আর যদি তোমরা 9-এর যে যখন পড়াইছিলাম তখনকার খাতাগুলো যদি একটু বের করে দেখো, আমার মনে হয় সবগুলো তোমাদের ভালো করে মনে পড়ে যাবে। আর তোমাদের দেখতেও হবে না, কারণ এগুলো আমি তোমাদের খুব ভালো করে পড়াইছিলাম। সো এখন শুধুমাত্র আমি একটু থিমটা দেখা দিচ্ছি যে রিঅ্যাকশনগুলো থেকে তুমি কিভাবে করে সেল তৈরি করবা এবং সেটাকে সম্পর্কে তুমি অ্যানোডে ক্যাথোডে রিঅ্যাকশন করবা, তারপর তুমি কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে সেই সম্পর্কে ডিসিশন দিতে পারো। খুবই কমন একটা কনসেপ্ট। প্রথমে দুইটা তুমি বিকার রাখবা, দুইটা ইলেকট্রোড ব্যবহার করবা, যেটাকে বলা হয় তড়িৎদ্বার। তোমাদের যেটা দেখাইছিলাম আমি, সেটাতে কপার আর জিঙ্ক ব্যবহার করছিলাম। এখানে আমাদের ডিফারেন্ট ইউজ করতে হবে, জিঙ্ক সালফেট আর এই পাশে ফেরাস সালফেট। ওকে, এটা আমি ইলেকট্রোড ব্যবহার করছি, তোমরা বুঝে নিও, আমি জাস্ট একটা থিম দেখাই দিচ্ছি। ওকে, একটা তার দ্বারা যুক্ত করব। ধরো এটা আমাদের একটা লাইট, জাস্ট একটা দেখাচ্ছি।
একটা সল্ট ব্রিজ ব্যবহার করবে এখানে, এটাকে বলা হয় লবণ সেতু। আর আমি এটার সলিউশনটা দিচ্ছি জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ এখানে, আর এখানে ফেরাস সালফেটের জলীয় দ্রবণ। ওকে, এই দণ্ডটা আমি ব্যবহার করছি এখানে জিঙ্ক, আর এই তড়িৎদ্বারটা ব্যবহার করেছি আমি আয়রনের। ওকে, আর আমি সল্ট ব্রিজ হিসেবে এখানে পটাশিয়াম ক্লোরাইডটা ইউজ করছি। এখানে একটু ঘোরাটে করে দিবা, একটু বড়ি করে করা যাচ্ছে না। আর কি আছে, এই অংশটা আমাদের অ্যানোড, আর এই অংশটা আমাদের ক্যাথোড, যেটা আমরা একটা সেল প্রিপেয়ার করছি। এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু থাকতে হবে। আর কিছু আছে নাই। আচ্ছা, দেখানো হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় হলো যে তোমরা গ্যালভানিক কোষ প্রস্তুত করা সম্পর্কে জানো। রিঅ্যাকশন দিকে তাকিয়ে দেখো, আমি একটু তোমাদের এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিচ্ছি যে কিভাবে করে তোমরা যে কোনো রিঅ্যাকশন থেকে এরকম সেল ধুমধাম করে তৈরি করে ফেলতে পারবা। এখানে তুমি দেখতে পাচ্ছ ফেরাসের সাথে আয়রনের সাথে কিন্তু জিঙ্ক সালফেট বিক্রিয়া করছে, তার মানে আমি জিঙ্ক সালফেটটাকে এখানে রাখলাম, আর উৎপন্ন করছে আমাদের ফেরাস সালফেট, আয়রন সালফেট, এটাকে আমি এই পাশে রাখলাম। এরকমই যদি কোনো একটা লিকার স্যাম্পল তোমাকে যদি দেওয়া হয় এরকম যে ধরো ম্যাগনেসিয়াম প্লাস তোমার ক্যালসিয়াম সালফেট, এই একটা রিঅ্যাকশন, যখন আমরা রিঅ্যাকশনটা করবো তখন সেখান থেকে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস আমরা ক্যালসিয়ামটা পাবো, এরকম একটা রিঅ্যাকশন তোমাকে দেওয়া হলো। তখন তুমি কি করবা জানো, এই যে ক্যালসিয়াম সালফেটটা আছে না, তা এই পাশে রাখবা, আর এখানে ক্যালসিয়ামের ইলেকট্রোড ইউজ করবা, আর ম্যাগনেসিয়াম সালফেট এই পাশে রাখে এই পাশে ম্যাগনেসিয়ামের ইলেকট্রোড ইউজ করবা। ইলেকট্রোড মানে তড়িৎদ্বার, এখানে তুমি অ্যানোড তড়িৎদ্বার ইউজ করতেছো, আর এখানে তুমি ক্যাথোড তড়িৎদ্বার ব্যবহার করছো। সো আশা করি তোমরা থিমটা বুঝতে পারছো। যে কোনো রিঅ্যাকশন, আমি আরেকটা রিঅ্যাকশন তোমাকে দেখাচ্ছি। ধরো তোমার কাকে দেখাবো, বেরিলিয়ামকে দেখাচ্ছি। বেরিলিয়াম প্লাস লেড নাইট্রেট মনে করো তোমার এখানে আছে, সাপোজ রিঅ্যাকশন তুমি ফার্স্টে কমপ্লিট করবে, বেরিলিয়াম নাইট্রেট প্লাস লেড, সেম রিঅ্যাকশন তুমি এখানে লেড নাইট্রেট ইউজ করবে, আর এখানে তুমি বেরিলিয়াম নাইট্রেট রাখবা। তারপরে তুমি এখানে বেরিলিয়ামের দণ্ড ইউজ করবে, এখানে তুমি কি বলবো এটাকে, লেডের দণ্ড ইউজ করবা। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছো। মানে যেখানে যেটা রাখবা, এখানে জিঙ্ক সালফেট রাখলে জিঙ্ক সালফেটের দণ্ড ইউজ করবা, আয়রন সালফেট রাখলে তুমি এখানে এই পাত্রের মধ্যে যে সলিউশনটা রাখবা সেই সলিউশনের ওই ইলেকট্রোডটাই কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে, উল্টা ইউজ করার দরকার নেই। তো আশা করি তাহলে এই রিঅ্যাকশন দেখে তোমরা এই চিত্র তৈরি করতে পারবা। চিত্র তৈরি করতে পারলে বাকিটুকু কে না করতে পারে। তোমরা এই সম্পর্কে তোমাদের অনেক অনেক বোঝানো হয়েছিল, আমি জাস্ট শর্টকাট একটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হলো যে এখানে বিদ্যুৎ উৎপন্ন করার কথা বলা হচ্ছে, কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর গ্যালভানিক কোষ জিনিসটা কি। তোমাদের আমি এর আগে বলছিলাম যে এটা এমন একটা কোষ যে কোষের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ যে কোষটা রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হতে পারে। অন্যান্য যে কমন যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে দেখা যায় কি তোমার বিদ্যুৎ শক্তিগুলো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু এই কোষটার মধ্যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা পরিচালনা করার জন্য বাইরে থেকে কোনো শক্তির প্রয়োজন হয় না, এরা নিজেরাই শক্তি উৎপন্ন করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেল। ড্যানিয়েল ফার্স্ট টাইম আবিষ্কার করছিল এর জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে ঘটনাটা কি ঘটে। এই অ্যানোডের রিঅ্যাকশনগুলো আমি তোমাকে একটু দেখাচ্ছি, অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন, তাহলে মূলত তোমাদের সবকিছু মনে পড়ে যাবে। অ্যানোডের মধ্যে জিঙ্ক ইলেকট্রন দুইটা ত্যাগ করে জিঙ্ক 2+ ফর্ম করবে, আর ক্যাথোডের মধ্যে আয়রন 2+ দুইটা গ্রহণ করে আয়রন উৎপন্ন করবে। দেন ফাইনাল রিঅ্যাকশন তোমরা জানোই, এটা কাটা যাবে। আমি তোমাদের মনে হয় এখানে তোমরা ভিডিওটা দেখতে পারবে না, আমি এটা একটু সাইডে রেখেছি। সেখানে কাটাকাটি করলে আমরা পাবো জিঙ্ক প্লাস Fe2+, আর এখানে পাচ্ছি আমরা জিঙ্ক 2+ প্লাস Fe। ওকে, এখন একটু বিষয় একটু ভালো করে তাকায় দেখো যে তোমাকে কিন্তু অবশ্যই অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশনগুলো লিখতেই হবে। প্রত্যেকটা এরকম সেলে যেগুলো আছে, তোমার ড্রাই সেল আছে, তারপর তোমার হাইড্রোলাইসিস আছে, তারপরে তোমার ইলেকট্রোলাইসিস আছে, এরকম যেগুলো আছে সবগুলো আমি তোমাকে কিন্তু এই অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশনটা তোমাকে মেনশন করতে হবে, ফাইনাল রিঅ্যাকশন করতে হবে, মোটামুটি একটা ডিটেলস লিখতে হবে, এবং অবশ্যই চিত্র রাখতে হবে। চিত্র ছাড়া কিন্তু তুমি ডিটেলস লিখে ভরে ফেলেও তোমাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না।
আচ্ছা, এখানে একটা কথা যেটা হলো যে জিঙ্ক সালফেট থেকে এখানে কিন্তু জিঙ্ক কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন যখন জিঙ্ক ত্যাগ করবে তখন জিঙ্ক ইলেকট্রন 2+ তৈরি করবে। অনেক আছে এই লাইনটা এই 2 ইলেকট্রন এই পাশে মাইনাস না লেখে ওই পাশে প্লাস লেখে, একই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই বিষয়টাতে। ওইভাবে লেখলে আরো সুন্দর হয় বেশি, কারণ ওইভাবে সবসময় বই লেখে। তবে তোমাদের বোঝানোর জন্য যেন কাটাকাটি যায় বিষয়টাকে বোঝানোর জন্য আমি এই পাশে লিখতেছি। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে জিঙ্ক সালফেট যখন ইলেকট্রন ত্যাগ করবে সেই ইলেকট্রন যে পরিমাণ ত্যাগ করলো ওই এই তার দিয়ে এই দণ্ড দিয়ে ইলেকট্রনটা গিয়ে এই পাশে চলে যাবে। ওই ত্যাগকৃত ইলেকট্রন আবার আয়রন 2+ গ্রহণ করবে, আগের মতো আয়রন নিউট্রাল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিদ্যুতের অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ ঘটছে, এখান থেকে কিন্তু ইলেকট্রনের প্রবাহ ঘটছে। আর ইলেকট্রনের প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। তার মানে এখানে বিদ্যুৎ সৃষ্টি হলো, আলটিমেটলি লাস্টে লাইটটা জ্বলে উঠবে। আর সলিড ব্রিজ সম্পর্কে তোমাদের আগে বলছিলাম, সলিড ব্রিজ ব্যবহার করা হয় দুই পাত্রে আয়নের সমতা রক্ষা করার জন্য। এই সম্পর্কে টুকটা ডিটেলস আলোচনা করলেই এটা কোশ্চেনটা কমপ্লিট। তবে কোশ্চেনের মূল থিম অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশনগুলো, এবং শেষে তুমি এখান থেকে কি জাস্টিফাই করতে পারলা তা ব্যাখ্যা করলেই তোমাদের এটা হয়ে যাবে। সো আমাদের কমপ্লিট। নেক্সট আমরা এখন চলে যাবো 2 নম্বরে। একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, ডেলিচিয়াম বের করতে বলছে, খুবই সোজা কাজ। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, রিঅ্যাকশনটা খুব কমন। নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হবে, এখান থেকে ডেলিচিয়াম বের করতে হবে। উদ্দীপকের মধ্যে বিভিন্ন বন্ডের মান দেওয়াই আছে, যা কিনা খুবই সুন্দর একটা ব্যাপার। সো আর বন্ড ফরমেশন আমি লিখে ফেলছি এখানে। বন্ড ফরমেশন নাইট্রোজেন এরকমটা হয় তোমরা জানো, কারণ নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, আর এই ক্ষেত্রে তার যোজনী 2 ব্যবহার করবে, কারণ এখানে ইলেকট্রন লং পেয়ার থেকে যাবে অনেকগুলা। সো রিঅ্যাকশনটা করা হলো, সমতাকরণ মনে হয় আমাদের আছেই। হ্যাঁ ঠিক আছে, আছেই। সো আমি এখন আর কথা না বাড়িয়ে, তুমি কিন্তু দেওয়া আছে এটা লিখে নিবা। উদ্দীপকের মধ্যে তুমি যে মানগুলো পাচ্ছ, বিভিন্ন বন্ডের মান তোমার দেখো দেওয়া আছে। নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেনের মান দেওয়া আছে, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মান দেওয়া আছে। এগুলো একটু খাতার মধ্যে লিস্ট করে কিন্তু নিবা। দেখা যাক উদ্দীপকে কি কি মান দেওয়া আছে। এখানে মান আমি দেখতে পাচ্ছি 520 দেওয়া আছে একটা মান, কিলোজুল পার মোল। আরেকটা দেখতে পাচ্ছি এখানে 498 দেওয়া আছে, আর একটা দেখতে পাচ্ছি 419 দেওয়া আছে। ওকে, আমি এই মানগুলো একটু লিখে নিলাম, ডেলিচিয়াম বের করব। সো আমি ডিটেইলস তো কাল লিখছি না, আমি সরাসরি এখানে লিখছি যে বিক্রিয়ার পথের মোট শক্তি, সো HR। ওকে, তো এখানে পাচ্ছি আমরা নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন একটা, আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন একটা। এই ভ্যালুটা কত? 520, আর এই পাশের ভ্যালুটা কত? 498 কিলোজুল পার মোল। এন্ড আমি HP লিখে ফেলছি, অর্থাৎ উৎপাদ পথের মোট শক্তি বা বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, নির্গত শক্তি একটা লিখলেই হয়। দুইটা দেওয়া আছে। সো 2 ইনটু এটার মানটা কত? 419 কিলোজুল পার মোল। দেখা যায় এই মানগুলো আমাদের কত কত আসে ক্যালকুলেশন করলে। 520 প্লাস 498, এখানে পাচ্ছে 1018, আর 2 ইনটু 419 419 838 কিলোজুল পার মোল। সো ডিরেক্ট আমি দিলে H ইকুয়াল টু HR মাইনাস HP, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টকে বিয়োগ করছি, E1 মাইনাস E2 করছি। সো 1018 মাইনাস 838, 1018 মাইনাস 838, 180। এই মানটা কিন্তু প্লাস 180 পাওয়া গেছে। সো আশা করি বুঝতেই পারছো এটা কোন ধরনের বিক্রিয়া। অনেক সময় কিন্তু বলা হয় ডেলিচিয়াম বের করতে না বলে অনেক সময় বলে দেয় যে উল্লেখিত বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া। তখন কিন্তু তোমাকে কিন্তু এই বন্ডের মান বের করার পরে ডেলিচিয়াম মান বের করে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যেটা ওই ধরনের বিক্রিয়া অথবা ওই ধরনের বিক্রিয়া। তুমি দেখতে পাচ্ছ এখানে ডেলিচিয়াম পজিটিভ, তার মানে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যেটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। যদি এটা আমাদের বলে নাই, আমি জাস্ট আমরা একটু বলে রাখলাম, বিষয়টা খেয়াল রাখবা। নেক্সট আমরা এখন চলে যাব ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের ইলেকট্রোলাইসিস চিত্র সহ ব্যাখ্যা করো। তোমাদের সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইসিস পড়ানো হয়েছিল না? ঠিক সেইটাই যেভাবে যেমনে পড়াইছিলাম, তোমাদেরকে আমি বাস্তবে কিন্তু বিক্রিয়াটা করে দেখাইছিলাম। ইনস্ট্রুমেন্ট দিয়ে কেমিক্যাল দিয়ে তোমাকে বিক্রিয়া কিন্তু করে দেখাইছিলাম।
সোডিয়াম ক্লোরাইড আমি দেখাইছিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড আমি দেখাইছিলাম না, তবে সিস্টেমটা একই রকম। সো ক্যালসিয়াম ক্লোরাইড আমি চিত্র দেখে দেখাচ্ছি, তারপরে আশা করি মূল থিম তুমি বুঝতে পারবা। ক্যালসিয়াম ক্লোরাইড আসুক, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসুক, আর যেটাই আসুক না কেন, সিস্টেম একই রকম, তুমি সব একই রকম ভাবে করে ফেলবা। তড়িৎ বিশ্লেষণ বললেই হয়েছে। যদি আমি এখানে চিত্র রাখি, এটা আমাদের একটা তড়িৎদ্বার, এটা আমাদের আরেকটা তড়িৎদ্বার, এখানে একটা ব্যাটারি দিয়ে এটাকে সংযুক্ত করবো। তোমাদের আমি ব্যাটারি দিয়ে এটা দেখাইছিলাম, আসলে জায়গা হচ্ছে না। ওকে, কন্টেইনারটাকে একটু সুন্দর করে দেই, সলিউশনটা এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এই অংশটা আমরা অ্যানোড আর এই অংশটাকে ক্যাথোড বিবেচনা করি, পজিটিভ এটা নেগেটিভ। একটা ব্যাটারি, দুইটা প্রান্ত, দুইটা তড়িৎদ্বার দ্বারা সংযুক্ত করলাম। আচ্ছা, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু ব্যবহার করছিলাম, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, তোমরা কিন্তু জানো যে ক্যালসিয়াম ক্লোরাইডকে যখন আয়নিত করা হবে তখন সেখান থেকে কিন্তু টু টাইপস এর আয়ন পাওয়া যাবে। একটা হলো ক্যালসিয়াম 2+ আয়ন পাওয়া যাবে, এন্ড ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, 2Cl- আয়ন পাওয়া যাবে। সো আমি টুটা আপাতত এখন না লিখে তোমাদের এটাকে একটু দেখাবো। এখানে মূল থিমটা কোথায়? এই অংশটা হলো অ্যানোড আর এই অংশটা হলো আমাদের ক্যাথোড। আমাদের এই ক্লোরিন যে অণুটা আছে, ক্লোরিনটা কিন্তু নেগেটিভ, এই জন্য ক্লোরিন কি করবে, ধনাত্মক সাইডে তার দিয়ে আমি যে ডোনাটের সাথে লাগাইছিলাম সেই অংশের দিকে এসে এখানে বারবার ধাবিত হবে। এটা চারপাশে অনেক ঘিরে থাকবে, বুদবুদ সৃষ্টি করে, তাও কিন্তু আমাদের দেখাইছিলাম। মোটামুটি যে কয়টা পারো আমি তিনটাতে দেখাচ্ছি। আর ক্যালসিয়াম পজিটিভ হওয়ার কারণে সেই নেগেটিভ সাইডে ক্যাথোডের দিকে এসে ধাবিত হবে। ক্যালসিয়াম 2+, আর এখানেও ঠিক তাই, ক্যালসিয়াম 2+। তুমি অ্যাটলিস্ট দুইটা করে দেখাবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে ক্লোরিন গুলা ঋণাত্মক আয়ন, এই জন্য সে কি করবে, ধনাত্মক সাইডের দিকে, ধনাত্মক সাইডে তড়িৎদ্বার ব্যবহার করছিলাম, সেখানে এসে আকৃষ্ট হবে, এখানে এসে জমা থাকবে। আবার অপর দিকে তোমার ক্যালসিয়াম 2+ গুলো ধনাত্মক হওয়ার কারণে সে নেগেটিভ সাইডের দিকে এসে জমা হবে। তো এখানে অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন করবে, এটা তোমরা খুব ভালো করে জানো। অ্যানোডের রিঅ্যাকশন মানে কিন্তু মূলত অক্সিডেশন রিঅ্যাকশন করে, কারণ আমরা কিন্তু জানি যে অ্যানোডের রিঅ্যাকশনটাই কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন, অর্থাৎ জারণের বিক্রিয়া। এটা শর্ট করে আমি এখানে অক্স লিখলাম। আর ক্যাথোড রিঅ্যাকশন শর্ট করে এখানে আমি রেড লিখছি। সো রিঅ্যাকশন থেকে বুঝতে পারছো, যেহেতু ক্লোরিন আসছে, সো ক্লোরিন বিক্রিয়াটা করবে ক্লোরিন -2, ক্লোরিন পরে ব্যালেন্স করবো আমি এটাকে। আর এখানে আমি পাচ্ছিলাম ক্যালসিয়াম 2+2 ক্যালসিয়াম। ওকে, সো এখানে ইলেকট্রন 51টা, এখানে ইলেকট্রন 50টা, সো একটা কমায় দিই। আর যেহেতু মৌলিক গ্যাস, এভরিথিংকে 2 দ্বারা গুণ করতে হবে, করে দিলাম। আর এখানে ইলেকট্রন 48টা, এখানে ইলেকট্রন 50টা, সো দুইটা অ্যাড করে দিই। সো বোথ সেম। দেন তুমি এখানে ফাইনাল রিঅ্যাকশন লিখবা, তুমি কিন্তু ডাইরেক্ট করবে না, ভেঙে ভেঙে করবা, তুমি এখানে লিখবা ফাইনাল রিঅ্যাকশন। আমি সরাসরি তোমাদের এখানে করে দিচ্ছি। সো সাথে দেখলাম 2Cl+ + 2Cl-, আর এখানে পাচ্ছি Ca + Cl2, তার মানে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের তৈরি বিশ্লেষণ। এই একই রকম সিস্টেম যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসে, সোডিয়াম ক্লোরাইড আসে, যেমনি আসে, তোমরা ঠিক তোমাদের যেভাবে করে আমি এটা করে দেখাচ্ছিলাম সেভাবে করে তোমরা কিন্তু, আমি কিন্তু এখন আরেকবার করে করলাম, জাস্ট তোমাদের একটু থিম দেখাই দিলাম, তোমরা কিভাবে লিখবা। তবে এইটুকু কিন্তু মূল কাহিনী এবং চিত্রটা, ডিটেলস কিন্তু তোমাকে লিখতে হবে। টুকটাক কি ঘটছে না ঘটছে তাই একটু লিখবে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, উমুক তুমুকের কাছে গেছে, তুমুক উমুকের কাছে যাচ্ছে, এই ডিটেলসটুকু লিখে রিঅ্যাকশনটা কমপ্লিট করে ফেলবো। সো মনে হয় আমাদের ঘ নাম্বারটা কমপ্লিট। নেক্সট আমরা এখন আসবো 3 নাম্বারে। এটা আরো সোজা ব্যাপার। 1 নং পদার্থগুলোর ব্যবহার করে কিভাবে
ধাতুর প্রলেপ দেওয়া যায়। ধাতু হিসেবে আমাদের এখানে লোহা আছে, সো আয়রনকে প্রলেপ দিতে হবে। তড়িৎ প্রলেপন তোমরা পড়ছিলে, ইলেকট্রোপ্লেটিং যেটাকে বলা হয়। ফার্স্ট এক্সাম্পলটা আঁকি, এটা 3 নম্বরে ক নম্বরটা, এটা একটু মোটা আঁকলাম, আমি বুঝাচ্ছি এটা একটা লোহার পাত। পাত্র না কিন্তু পাত, একটা তড়িৎদ্বার। আর এখানে তড়িৎদ্বার হিসেবে আমাকে কপারটাই শুধু ব্যবহার করতে হবে। উদ্দীপকের মধ্যে কিন্তু কপারটাই দেওয়া আছে, কপার দণ্ড, এবং সলিউশনটা ছিল আমাদের কপার সালফেটের। সো এটা আমাদের কপার দণ্ড, যেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছি, আর আয়রনটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। এটাকে যেটা করলাম ওইটার মতনই অনেকটা। ওকে, এটা আমি ফ্রেশ রাখলাম, এটা একটা আয়রন দণ্ড, আর আমাদের সলিউশনটা কপার সালফেটের। ওকে, সো মোটামুটি একটা থিম তৈরি করলাম। এখন এখানে ব্যাপারটা হলো যেটা, কপার সালফেটে যেহেতু আমি দ্রবণ ব্যবহার করছি, সেখান থেকে কিন্তু যখন এটাকে আয়নিত করা হবে, আয়োনাইজেশন, তখন সেখান থেকে কপার 2+ এবং সালফেট 2- আয়নটা পাবো। এই কপার 2+ আয়নগুলা এই কপার দণ্ডের দিকে এসে ধাবিত হবে, কপার 2+। আচ্ছা, এখানে ইলেকট্রোপ্লেটিং যেটাকে বলা হয় তোমার ওই তড়িৎ প্রলেপন, তড়িৎ প্রলেপনটা কিভাবে ঘটে, এটাতে আমি কপারের দণ্ড ব্যবহার করছি, আর আমি দ্রবণের মধ্যে কপার সালফেটটা রাখছিলাম। তো দেখা যাবে কি, এই আমাদের যে লোহাটা ছিল, সাপোজ কল্পনা করে একটা মরিচা ধরা একটা লোহা, এখান থেকে কপার কি করবে, এই তোমার এই লোহার উপরে এসে আস্তরণ সৃষ্টি করবে, লোহার উপরে এসে এখানে জমা হবে, অর্থাৎ যেটাকে বলে প্রলেপ দিবে। আর যখন কপারগুলো এই লোহার উপরে এসে যখন প্রলেপ দিবে, তখন উপরে একটা আস্তরণ সৃষ্টি হয়ে যাবে, তখন মোটামুটি বিষয়টা আবার আগের মতো একটা চকচকে করবে। যদিও একবারে ফ্রেশ এরকম পাবা না, তবে মোটামুটি কিছুটা হলেও মরিচা এই প্রক্রিয়ার মাধ্যমে রোধ করা যায়। এই প্রসেসটাকে মূলত আসলে তড়িৎ প্রলেপন বলা হয়। যদিও আসলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু সবকিছু কিন্তু ব্যাটারির সাহায্যে কিন্তু পরিচালনা করতে হচ্ছে। ব্যাটারি থেকে যখন চার্জ আসবে তখনই এই তড়িৎ প্রলেপনটা এখানে ঘটবে। তারপরে এখানে অ্যানোড এবং ক্যাথোড রিঅ্যাকশনগুলো তোমরা একটু করবা। আমি মূল রিঅ্যাকশনটাকে লিখে দিচ্ছি। আর অ্যানোড রিঅ্যাকশন মানে কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন মানে রিডাকশন রিঅ্যাকশন। সো রিঅ্যাকশনটাকে আমরা প্রথমে করার চেষ্টা করি। সো অ্যানোডের মধ্যে কপার যে কাজটা করছিল, ইলেকট্রন কিন্তু সে ছেড়ে দিছিল। কপার ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন সে কপার 2+ তৈরি করবে। তবে তুমি এই 2+টা ওই পাশে দেখতে পারো, এগুলো কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি, যে যেভাবে খুশি, কোনো সমস্যা নেই। আর যখন কপারটা অবশ্যই যখন এসে জমা হচ্ছে ক্যাথোডে গিয়ে, ক্যাথোড দণ্ড হিসেবে যেটাকে ব্যবহার করছিলাম আয়রন দণ্ড, এখানে এসে যখন কপারটা এসে জমা হচ্ছে, তখন কিন্তু এই কপার 2+ এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে নিউট্রাল কপার উৎপন্ন হলো। এইটা কিন্তু প্রলেপন অবস্থাতে সৃষ্টি হচ্ছে, প্রলেপ। আর যখন তড়িৎ প্রলেপন এখানে কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা যে কাজটা করবা, তখন এই ব্যাটারি সংযোগটাকে ডিসকানেক্ট করে দিয়ে এখান থেকে লোহার দণ্ডটাকে সরাই ফেলবা, তাহলে কিন্তু আমাদের তড়িৎ প্রলেপনটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি মূল থিমটা বুঝতে পারছো, যে কপারগুলা আইসে জমা হওয়ার কারণে যখন এটাকে তখনই হবে তুমি ব্যাটারি সংযুক্ত করার পরে, তা না হলে কিন্তু তুমি কিন্তু এখানে কিছুই কিন্তু হবে না, কিছুই কিন্তু এই পাশ থেকে পাশে যাবে না, কোনো প্রলেপ সৃষ্টি হবে না। যদি এখানে কপার আয়রনকে প্রলেপ দিতে না বলে অন্য কাউকে প্রলেপ দেওয়ার কথা বলতো, তাও তোমরা ঠিক একইভাবে এটাকে করতাম। আশা করি বুঝতে পারছো। অনেক সময় ক্রোমিয়াম প্রলেপ দিতে বলে, অনেক সময় তোমার লেডকে প্রলেপ দিতে বলতে পারে, যে কাউকে প্রলেপ দিতে বলতে পারে, সেম সিস্টেমে কাজ করবা। ঘ নাম্বার তারা বলছে 2 নং পদার্থগুলোর সাহায্যে এমন একটি কোষ গঠন করো যা রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন দেখেই বুঝছো এটা একটা গ্যালভানিক কোষ। এবং 2 নং এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে, ইনস্ট্রুমেন্টগুলো আগে আমি একটু লিখতেছি।
জিঙ্ক দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ক্যালসিয়াম এর দণ্ড দেওয়া আছে, তার মানে এদেরকে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করতে হবে। আর কি কি ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম সালফেট দেওয়া আছে, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম সালফেট আর সল্ট ব্রিজ হিসেবে আমাদের এখানে উদ্দীপকের মধ্যে কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু দেওয়া আছে, তোমাদেরকে এগুলোই ব্যবহার করতে হবে, অর্থাৎ এই কেমিক্যালগুলোকে তুমি ব্যবহার করে কাজ করবা। সো আশা করি তুমি এখন, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, এখান থেকে তুমি এটাকে হিসাবে জিঙ্ক ব্যবহার করবে, এখানে একটা পাত্র, একটু আগে তোমাদের এটা আমি করলাম, আর এটা তুমি ক্যালসিয়াম ব্যবহার করবা, সলিউশনটা এখানে রাখবা জিঙ্ক সালফেটের, সলিউশনটা এখানে রাখবা ক্যালসিয়াম সালফেটের। ওকে, আর কি আছে, সল্ট ব্রিজ হিসেবে ব্যবহার করতে হবে, সল্ট ব্রিজ হিসেবে তুমি সোডিয়াম সালফেট এই সল্টটাকে ব্যবহার করবে। সো আশা করি এই উপাদানগুলোর সাহায্যে তুমি চিত্র তৈরি করতে পারবে। চিত্র তৈরি করার পর আশা করি তুমি সেখান থেকে অ্যানোড বিক্রিয়া করতে পারবে, ক্যাথোড বিক্রিয়া করতে পারবে, জিঙ্কটা করে ফেলবে, ক্যালসিয়ামটা করে ফেলবে। একটু আগে যেভাবে আমি শিখাইছিলাম ঠিক সেভাবে করে ফেলবে। এটা করে আমাকে একটি গ্রুপে দেখাও, আমি একটু চেক দিই মানে তোমাদের অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন আর ফ্যানোড রিঅ্যাকশনগুলো ঠিকঠাক আছে কিনা। সো আমি তো সব কিছু করেই দিলাম, 90% করে দিলাম, বাকি 10% তোমরা ডিটেলস লিখে এবং রিঅ্যাকশনগুলো লিখে কমপ্লিট করে দেখাবো আমাকে। ওকে ওকে, এটা আমাদের কমপ্লিট। এবার আমরা 4 নাম্বার চলে যাব। 4 এর গ নাম্বার তো মনে হয় আমাকে করতেই হবে না। এখানে বলছে যে ড্রাই সেলের সাহায্যে, মানে ড্রাই সেলের গঠনটা তোমার কাছে চাইছে। তুমি ওই 19 যখন ক্লাস 9 পড়তে তখন তোমাদেরকে আমি ড্রাই সেলটা দেখাইছিলাম, ওই ব্যাটারিটা ভেঙে দেখাইছিলাম, কার্বন দণ্ড পাওয়া যায়, সেখানে ম্যাগনেস ডাইঅক্সাইড থাকে, তারপরে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডটা পাওয়া যায়, একটা পেস্ট তৈরি করে অ্যানোড ক্যাথোডে তোমার ওই অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয়, যে কৌটাটা ছিল, অনেক কিছু তোমাদের বলছিলাম, ইভেন এটা কিন্তু বইমধ্যে লেখা আছে। সো আশা করি ড্রাই সেলে ফুল পেপারটা তোমরা পারবা। তারপর যদি ডিটেলস লিখতে না পারো, আমি ডিটেলসটুকু তোমাদের আমি গ্রুপে ডিটেলসটুকু তোমাদের লিখে দিয়ে দিব। ওকে, সো আমি তাহলে 4 এর গ নাম্বার করছি না, কারণ 4 এর গ নাম্বার ড্রাই সেল মানে ব্যাটারিটা তোমাদের কিন্তু আমি 9 করাইছি, এই জন্য পুরোটা আমি স্কিপ করে গেলাম। আমি এখন 4 এর ঘতে চলে যাব। অনেকগুলো সেন্সিটিভ তো এই জন্য একটু ফাস্ট কাজ করছি। চারের ঘ নাম্বার থেকে আমাকে তারা যেটা বলছে যে 1 মোল ইথেন পোড়ালে 1109 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই কোশ্চেনটার মধ্যে ব্যাস আছে, তোমাকে বুঝতে হবে যে কি বলছে তারা। 1 মোল ইথেন পোড়ালে, ইথেন এর সংকেত তোমরা আশা করি জানোই, C2H6 পোড়ালে তার মানে এটাকে দহন করতে হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হবে, সেখান থেকে তোমরা পাবা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এবং তারা যেটা বলছে যে এখান থেকে 1109 কিলোজুল তাপ নির্গত হচ্ছে। সো প্লাস 1109 কিলোজুল। আচ্ছা, সো রিঅ্যাকশনটাকে ফার্স্ট আমরা এখানে ব্যালেন্স করি, কার্বন 2টা, সো এখানে 2 পাবা, হাইড্রোজেন 6টা 3 পাবা, 4টা 3টা 7টা, 7/2 দিয়ে এটাকে ব্যালেন্স কমপ্লিট করলাম। তবে তুমি চাইলে এটাকে ভগ্নাংশ না এনে ব্যালেন্স করতে পারো, যেভাবে তোমার খুশি, কোনো সমস্যা নাই। অ্যান্ড ফাইনালি বিভিন্ন বন্ডের মানও দেওয়া আছে, কিন্তু কার্বন সিঙ্গেল বন্ড কার্বনের বন্ডের মানগুলো দেওয়া নাই। বন্ডের মানগুলো আমি একটু লিস্ট করে রাখি। কার্বন হাইড্রোজেনের মান দেখতে পাচ্ছি এখানে কত, 414। আমি কিলোজুল এককটা লিখছি না, তোমরা এককটা লিখবা। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের এটা দেখতে পাচ্ছি 498, আর অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের বন্ডের মান তারা কত দিচ্ছে, 464। এরপর দেখতে পাচ্ছি কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মানটা তার দেওয়া আছে 724। আর কিছু দেওয়া আছে নাই। সো কার্বন সিঙ্গেল বন্ড কার্বনটা বের করতে বলছে। ফার্স্ট অফ অল তুমি এটাকে বন্ড ফর্মেশন করো, একটু আগে যেটা করছিলাম। এম করলে কিন্তু খুব মারাত্মক, খুব ভালো করে এগুলো পারতে হবে। বন্ড ফর্মেশন আশা করি এগুলো তোমাদের কারোরই কোনো সমস্যা হবে না। তারপর সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। উপরে লিখে দিলাম, স্পেস কম, অক্সিজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড হাইড্রোজেন। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাকে, HR আমরা বিক্রিয়া কেটে বের করে ফেলি। কার্বন হাইড্রোজেন দেখতে পাচ্ছি এখানে কয়টা, একটা 6টা কার্বন বন্ড হাইড্রোজেন, কার্বন কার্বন একটা, আর কার্বনের কার্বনের মানটা কিন্তু আমাকে বের করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, ধরি কার্বন কার্বনের মান তুমি x ধরে নিতে পারো, সব থেকে সুবিধা হবে তোমার জন্য।
আর 7/2 অক্সেন ডাবল বন্ড অক্সেন। সো ভ্যালুগুলোকে এখন এক এক করে বসাবো। এটার মানটা কত দেখতে পাচ্ছি 414, এটার মানটা x 7/2 আর অক্সেন ডাবল বন্ড অক্সেন 498 কিলোজুল পার মোল এককটা লিখবা 6 × 414 প্লাস 7/2 ইন্টু 498 4227 প্লাস এক্স কিলোজুল পার মোল পাচ্ছি। এইচপি প্রোডাক্টগুলো বের করছি। এখানে আছে দুইটা চারটা কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে আছে দুইটা তিনটা ছয়টা, ডাবল হয়ে যাবে। সো ডাবল বন্ড কার্বনের মানটা কত আছে 724, এটা কত দেওয়া আছে 464। সো 4 × 724 প্লাস 6 × 464 5680। ওকে, সো এখন ডেল এইচ তো আশা করি বের করতেই পারবা। ডেল এইচ ইকুয়াল টু HR মাইনাস HP। এইবার কথা হচ্ছে ডেল এইচ এর মান কত। এই জায়গাটা অনেক স্টুডেন্ট একটা কনফিউশনে হয়ে যেতে পারে তোমাদের। এখানে তারা উদ্দীপকে আমরা যেটা বলছিল যে 1 মোল ইথেন পোড়ালে 1109 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে কিন্তু আসলে তাপের পরিমাণটা দেখতে পাচ্ছি বিক্রিয়ার সাথে প্লাস আকারে আছে। ভালো করে তাকায় দেখো, তাপের পরিমাণটা বিক্রিয়ার সাথে কিভাবে আছে উৎপন্ন হচ্ছে, সো প্লাস আছে। যদি বলতো এটা হারাচ্ছে তাহলে কিন্তু আমি বিক্রিয়ার সাথে তাপের পরিমাণটা মাইনাস বলছিলাম। আর আমি বলছিলাম যে বিক্রিয়ার সাথে যদি তাপের পরিমাণটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু ডেল ইজ নেগেটিভ, আর যদি বিক্রিয়ার সাথে তাপের পরিমাণ নেগেটিভ থাকে তখন ডেল ইজ পজিটিভ। সো এবার আমরা বলো যে ডেল ইজ এর মানে 1109 প্লাস ইউজ করব না মাইনাস ইউজ করব? মাইনাস ইউজ করব। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে উৎপন্ন হচ্ছিল, এজন্য বিক্রিয়ার সাথে আমি তাপটাকে প্লাস দিয়ে রেখেছি। যদি বলতো এটা হারাচ্ছে তাহলে কিন্তু আমরা এটাকে লিখতাম মাইনাস দিয়ে, তখন ডেল ইজ এর মানে আমি এখানে প্লাস ব্যবহার করতাম। বিক্রিয়া যেন কখনোই যেন গোলমাল না লাগে। মাইনাস 1109, HR এর ভ্যালুটা হোল ভ্যালু পাচ্ছিলাম 4227 প্লাস x, এটা পাচ্ছিলাম 5680। এখান থেকে জাস্ট x টাকে বের করতে হবে। সো আমি সরাসরি x টাকে ক্যালকুলেশন করে দেখি কতটুকু আসে। তো মাইনাস 1109 প্লাস 5680 মাইনাস 4227 344 পাবো। 344 কিলোজুল পার মোল। এটা কার্বনের মান বের হলো। কার্বন সিঙ্গেল বন্ড কার্বনের বন্ডের মানটা বের করতে বলছিল, আমরা বের করলাম। আশা করি আমরা বুঝতে পারছি এটা। কার কোনো সমস্যা থাকলে গ্রুপে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিব কোথায় কি হয়েছে না হয়েছে। যেহেতু আমি এগুলো 9-এ তোমাদের অনেক অনেক ডিটেলস দিয়ে কিন্তু এগুলো পড়াইছিলাম, এই জন্য এখন সিনসুর করার সময় যেহেতু আমাকে একদিনে অনেকগুলো করে সিনসুর করতে হচ্ছে, এই জন্য আমি অত ডিটেলস এখন কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি না। আশা করি তোমার বিষয়গুলো বুঝবা, তারপর যদি না বুঝতে পারো তাহলে আমি আসি, কোনো সমস্যা নেই। আমাদের মাত্র 4টা কমপ্লিট হলো, এরপর আমরা আরো 4টা করব। 5 নাম্বার সিনসুরা দেখতে পাচ্ছি, পাত্রের যৌগদ্বয়ের বিক্রিয়ায় উৎপন্ন লবণটি প্রশম কিনা ব্যাখ্যা করো। পাত্র দুইটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। একটা পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একটা পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। উভয়ই খুব তীব্র। তীব্র বলতে একজন তীব্র অ্যাসিড, একজন তীব্র ক্ষার। রিঅ্যাকশন করলে সেখান থেকে পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, নাম থেকেই বুঝতে পারছো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, সোডিয়াম ক্লোরাইড কমন সল্ট, এন্ড এটা ওয়াটার। এই রিঅ্যাকশনটা কোন ধরনের রিঅ্যাকশন? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কেন প্রশমন বিক্রিয়া? তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে এক মূল্যবান উপাদান উৎপন্ন হচ্ছে, যার এটাকে আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া বলছি। আর এখানে তারা যেটা বলছে যে পাত্রদ্বয়ের যৌগদ্বয়কে বিক্রিয়ার উৎপন্ন লবণটি প্রশম। স্বাভাবিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, এদের উৎপন্ন যেটা হবে সেটা একটা পারফেক্ট প্রশম লবণ উৎপন্ন হবে। প্রশম বলতে আমরা কি বুঝি? নিউট্রাল কে বুঝি, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড একটা নিউট্রাল।
এখন এখানে কথা হচ্ছে যে তুমি কি কি ব্যাখ্যা এখানে লিখবা। এখানে ব্যাখ্যা তুমি প্রথমে তো লিখবা এটা একটা প্রশমন বিক্রিয়া, এই কারণে প্রশমন বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে, লবণ পানি উৎপন্ন হচ্ছে, এগুলো একটু লিখে নিবা ডিটেলসগুলো। এরপর তুমি এখানে লিখবা যে উৎপন্ন লবণটির প্রশম হওয়ার পিছনে মূল কারণ হলো তুমি যদি এখানে পিএইচ এর মানটা টেস্ট করো, তোমাদের তো পিএইচ স্কেল বা পিএইচ মিটার সম্পর্কে আমি তোমাদেরকে বলছিলাম, এর সাহায্যে কিন্তু তুমি যখন এখানে তুমি সলিউশনটার মধ্যে তুমি যখন পিএইচ স্কেলটা বা পিএইচ মিটারটা তুমি যখন এটাকে ডুবাবা, তখন তুমি কিন্তু পিএইচ এর স্কেলে বা মিটারে তুমি কিন্তু মানটা দেখতে পারবা। আর যদি মান অলমোস্ট 7 এর ঘরে থাকে, তাহলে তুমি কিন্তু বলতে পারবে যে এটা একটা প্রশম। সো এই ডিটেলসগুলো একটু গুছিয়ে লিখতে পারলেই আশা করি খুবই সহজ এবং খুবই ছোট একটা কোশ্চেন এটা। এরপর আমরা ঘ নাম্বারে আসবো। ঘ নাম্বারটা একটু বড় হবে এবং ঘ নাম্বারে তোমাদের আমি অনেক ব্যাখ্যা এর আগেও দিছিলাম, মনে আছে? সক্রিয়তা সিরিজ সম্পর্কে অনেক ব্যাখ্যা দিছিলাম। সক্রিয়তা সিরিজ, অ্যাক্টিভেশনাল সিরিজ, সেই সক্রিয়তা সিরিজে আমরা এখন কিছু কাহিনী দেখব এবং খুবই সোজা একটা কাহিনী। তোমাদের আমি এর আগে এটা বলছিলাম, তো এখন আমি একটু গুছিয়ে বলে দিই। কপার 1 নং পাত্রের সাথে বিক্রিয়া করে না, কিন্তু বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিড কিংবা সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কেন ব্যাখ্যা করো। একটু ঝামেলা আছে কপারকে নিয়ে। এই কপারের ব্যাপারটাকে তোমাদের আমি ব্যাখ্যাটা দিছিলাম। তোমাদের সবার কাছে তো সক্রিয়তা সিরিজের চার্টটা আছে, একটা চার্ট কিন্তু আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, অনেক বড় একটা চার্ট। ওই চার্টের মধ্যে তুমি একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে সক্রিয়তা সিরিজে কিন্তু কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করছে। সক্রিয়তা সিরিজ বিষয়টা সম্পর্কে আমি এখন একটু বলি। সক্রিয়তা সিরিজ বলতে আসলে কি বোঝায়? আমাদের পৃথিবীতে যতগুলো মৌল আছে, তোমার কি মনে হয় সবগুলো মৌল খুব সক্রিয়? সক্রিয় বলতে আসলে কি বোঝায়? অ্যাক্টিভ। ওই মৌলটা কতটা বেশি অ্যাক্টিভ, একটা রিঅ্যাকশন যখন কমপ্লিট করা হয় ওই মৌলটা কতটা বেশি সক্রিয় ভূমিকা পালন করে, কতটা বেশি দ্রুত বিক্রিয়া সম্পন্ন করতে পারে বা বিক্রিয়া করার জন্য প্রচণ্ড চেষ্টা করে, এর উপর ভিত্তি করে একটা মৌলকে সে কম সক্রিয় নাকি বেশি সক্রিয় নাকি মধ্যম সক্রিয় এভাবে করে সেটা নির্ণয় করা হয়। সো যে মৌলগুলো অধিক পরিমাণ সক্রিয় সেই মৌলগুলোকে সক্রিয়তা সিরিজের অনেক উপরে রাখা হয়, আর যে মৌলগুলো মোটামুটি একটু মিডিয়াম লেভেলে আছে ওদেরকে সক্রিয়তা সিরিজের মধ্যে রাখা হয়। আর যে মৌলগুলো সচরাচর খুব একটা রিঅ্যাকশন করতে চায় না বা করলেও খুব স্লো রিঅ্যাকশন করে, এই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে সক্রিয়তা সিরিজে একদম নিচে রাখা হয়েছে। ওই সিরিজটা তোমরা যখন দেখতে পারবে, অ্যাক্টিভেশনাল সিরিজ একটা সিরিজ দিয়েছিলাম তোমাদের ক্লাস 9-এ অ্যানুয়ালে, তো ওই সিরিজের মধ্যে যখন তোমরা ফলো করবে তখন কিন্তু দেখতে পারবে যে কপার হাইড্রোজেন নিচে অবস্থান আছে। স্বাভাবিক, একটা সিরিজে ওই সিরিজের মধ্যে যে মৌলটা নিচে আছে সেই মৌলটা চাইলেই ওপরে অবস্থিত একটা মৌলকে প্রতিস্থাপিত করে বিক্রিয়া সম্পন্ন করতে পারে না। সোজা কথায় বলতে গেলে আমি আবারও বলছি, যে মৌলটা কম সক্রিয় সেই মৌলটা চাইলেই একটা বেশি সক্রিয় মৌলকে অপসারণ করে তার জায়গা দখল করতে পারে না। কিন্তু যে মৌল বেশি সক্রিয় সে চাইলেই নিচে অবস্থিত যারা আছে অর্থাৎ কম সক্রিয় যারা আছে তাকে অপসারণ করে বিক্রিয়া খুব সহজেই সম্পন্ন করতে পারে, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, যেমন আমাদের সমাজে যারা ধনী আছে তারা কিন্তু খুব সহজেই কিন্তু মধ্যবিত্ত কিংবা দরিদ্র যারা আছে এদেরকে কিন্তু খুব সহজেই এরা নির্যাতিত করতে পারে বা এদের থেকে সবকিছু উঠাইতে পারে। ওরকম একটা ব্যাপার যে যে মৌলগুলো যত বেশি ডিমান্ডেবল সেই মৌলগুলো তত কম ডিমান্ডেবল মৌলকে সহজেই সরাইতে পারবে, বাট একটা মৌল কম ডিমান্ডেবল সে চাইলে বেশি ডিমান্ডেবল মৌলকে অপসারণ করতে পারবে না। ওই একটা ব্যাপার যে যেহেতু সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেন নিচে অবস্থান করছে, এই জন্য কপার হাইড্রোজেনকে সরিয়ে যে বিক্রিয়া সম্পন্ন করবে সেই ক্ষমতাটা কপারের নাই। ব্যাপারটাকে বুঝতে পারছো? এই জন্য এইখানে বিক্রিয়া তুমি যদি মনে করো ভাই এখান থেকে কপার সালফেট তারপর কপার নাইট্রেট কপার ক্লোরাইড উৎপন্ন করবে, তাহলে তুমি ভুল ভাবছো, কারণ এখানে আসলে কোনো বিক্রিয়াই হবে না, যেটাকে বলা হয় নো রিঅ্যাকশন। এখান থেকে কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না। তার পিছনে মূল কারণ কপারের সাথে যখন বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়া করা হয়, শুধু যে এই 3টে অ্যাসিড তা না, আমাদের উদ্দীপকে 3টে অ্যাসিড আছে, এই 3 সময় আলোচনা করতেছি, কিন্তু এখানে আরো অনেক অ্যাসিড থাকতে পারে, তোমার ফসফরিক অ্যাসিড থাকতে পারে, বোরিক অ্যাসিড থাকতে পারে, আরো অনেক অ্যাসিড থাকতে পারে। সো যে অ্যাসিডগুলো আছে, কপার কোন একটা অ্যাসিডকে
যখন বিক্রিয়া করতে দেওয়া হবে তখন কপারের প্রথম কাজ কি, কপার হাইড্রোজেনকে সরাবে, তারপরে সে SO4 এর সাথে বা NO3 এর সাথে বা Cl এর সাথে যুক্ত হবে, তারপরে সে একটা সল্ট তৈরি করবে বা কোনো একটা কম্পাউন্ড তৈরি করবে। ব্যাপারটা এরকমই। কিন্তু সক্রিয়তা সিরিজে অর্থাৎ কপার কম সক্রিয় হওয়ার কারণে, হাইড্রোজেন বেশি সক্রিয় হওয়ার কারণে কপার হাইড্রোজেনকে সরাতে পারে না। যদি কপার হাইড্রোজেনকে সরাতে না পারে তাহলে তার কি ক্ষমতা আছে জীবনে এই পাশের যে মৌলটা আছে সালফেট বা যে যৌগটা আছে ক্লোরিন বা নাইট্রেট যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডকে সে এর সাথে যুক্ত হতে পারবে? কখনোই পারবে না। আর যদি যুক্ত হতে না পারে তাহলে কখনোই বিক্রিয়া হবে না। সো যেভাবে আছে ওভাবেই তুমি যদি বিক্রিয়া করতে নাও তাদেরকে, দেখা যাবে কি তুমি যেভাবে দিছো ওভাবেই, কোনো রকম কোনো পরিবর্তনই হয় নাই। সো এই জন্য আমরা বলছি যে কপার কোনো এসিডের সাথে বিক্রিয়া করে না। তবে এখানে একটা বিষয় নোট করার আছে, তবে আমি এটাও বলছিলাম, যদি সেই অ্যাসিডগুলা, অ্যাসিড প্রধানত দুই টাইপের হয়, লঘু এবং গাঢ়। লঘু এবং গাঢ়। লঘু বলতে তোমরা জানোই যে খুবই পাতলা বোঝায়, আর গাঢ় বলতে খুবই ঘন বোঝায়, যার মধ্যে ওই কেমিক্যালটার পার্সেন্টেজটা অনেক বেশি পরিমাণে থাকে। শতকরা সংযুক্তি তোমরা তো বের করছি, দেখেন দেখতে পারবো যে কোনো কোনো সময় একই যৌগতে তার শতকরা সংযুক্তির মান কিন্তু ডিফারেন্ট আসতে পারে। ওইরকম এই যে যারা লঘু তাদের থেকে কিন্তু গাঢ়টার মধ্যে কিন্তু তাদের পার্সেন্টেজের পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে। কপারের একটা বিষয় হলো কপার কোনো লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে না। বাট যদি এই অ্যাসিডগুলো লঘু না হয়ে, সাপোজ এই অ্যাসিডগুলো যদি লঘু না হয়ে গাঢ় হইতো, ধরো তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড বা ধরো গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি হতো, তখন কিন্তু সেখানে সে বিক্রিয়া করে ফেলতো, কোনো সন্দেহ নাই। তখন সেখানে সে খুব সুন্দরভাবে বিক্রিয়া করে ফেলতো। অর্থাৎ যেভাবে তুমি বিক্রিয়া করো কপার নাইট্রেট প্লাস হাইড্রোজেন পাওয়া যাবে, অথবা এখানে কেউ কেউ আছে কপার নাইট্রেট প্লাস পানি প্লাস হাইড্রোজেন ডাইঅক্সাইড, এরকম অনেক কিছু লেখে। এর পিছনে কিছু কারণ আছে। কপার সালফেট প্লাস হাইড্রোজেন এজ ইউজুয়াল তুমি যেভাবে বিক্রিয়া করো সেভাবে করে বিক্রিয়াগুলো হয়ে যাবে এখানে। তবে এখানে একটা বিষয় হলো যে এখানে চক্করটা কোথায়, যে লঘুরা বিক্রিয়া করতেছে না কিন্তু গাঢ়রা বিক্রিয়া করে ফেলতেছে, কাহিনী আছে ভিতরে। কাহিনীটা কি, যারা গাঢ় অ্যাসিড আছে তাদের জারণ ধর্ম আছে, যেটাকে বলা হয় অক্সিডেশন প্রপার্টিস। জারণ ধর্ম তোমাদের ওই জাইমান অক্সিজেন সম্পর্কে তোমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছিল অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াই। জাইমান অক্সিজেন কথা তো সবাই শুনছই। যেমন অক্সিজেন এর ফলে কিন্তু যে বিক্রিয়াগুলো করতে, যেমন তোমরা শিখছো যে অ্যালকোহল থেকে যেমন অক্সিজেন ওই পটাশিয়ামকে উৎপন্ন করা হয়, তোমার পটাশিয়াম সালফেট বা কি বলে এটাকে সালফিউরিক অ্যাসিড এবং তোমার ওই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড অথবা সোডিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে যেমন অক্সিজেন উৎপন্ন করে নেওয়া হয়। অর্থাৎ এরা আসলে এদের জারণ ধর্ম বিদ্যমান। বিশেষ করে তোমরা তো হয়তো এটাও পড়ছিল যে সালফিউরিক অ্যাসিড কিন্তু এর কিন্তু জারণ ধর্ম আছে, কারণ সালফিউরিক অ্যাসিডকে কিন্তু জারিত করলে কেন সেখান থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন করা যায়। এই সম্পর্কে তোমাদের ওই লাল-সাতের নীতির মাধ্যমে যখন কন্ট্রাক্ট প্রসেস স্পর্শ বলতে সালফিউরিক অ্যাসিড বলতে দেখাইছিলাম, তখন কিন্তু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম। হয়তো বা সামনে কোনো সিরিজের মধ্যে ব্যাখ্যাটা আমরা আসতে পারি। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে সকল অ্যাসিডের তীব্র জারণ ক্ষমতা আছে বা যারা অ্যাকচুয়ালি জাইমান অক্সিজেন উৎপন্ন করার ক্ষমতা রাখে, তারা কিন্তু আসলে বিক্রিয়া করতে পারবে। কিন্তু লঘুদের বেলায় আসলে সেই ক্ষমতাটা নাই। লঘু অ্যাসিড যারা আছে তারা কিন্তু জাইমান অক্সিজেন উৎপন্ন করার, অর্থাৎ তারা কিন্তু আসলে তাদের জারণ ধর্ম একদমই নাই। দ্যাটস ওয়াই আসলে লঘু অ্যাসিড যারা আছে তাদের সাথে কপারের বিক্রিয়া ঘটে না। কিন্তু যারা গাঢ় অ্যাসিড আছে তাদের জারণ ধর্ম থাকার কারণে তারা খুব সহজেই কপারের সাথে বিক্রিয়া করতে পারে, যেভাবে করে বিক্রিয়া সম্পন্ন হয়। এখান থেকে আর অনেক কিছু লেখা যায়, কপার নাইট্রেট লেখা যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানি, অনেক কিছু লেখা যায়। আমি আর অত ঝামেলা না গিয়ে তোমাদের শর্টকাট করে বিষয়টাকে লিখে দিলাম। সো আশা করি আমাদের এই কোশ্চেন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মোট কথা খেয়াল রাখবা যে কম সক্রিয় মৌল বেশি সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে বিক্রিয়া সম্পন্ন করতে পারবে না, কিন্তু একটা বেশি সক্রিয় মৌল খুব সহজে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে বিক্রিয়া সম্পন্ন করতে পারবে। তবে যদি কোনো মৌলের জারণ ধর্ম থেকে থাকে তাহলে আবার সেখানে বিক্রিয়াটা হতে পারে। এবার আমরা আসবো 6 নম্বরে, বুদ্ধিপক্ষের কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এই স্বতঃস্ফূর্তভাবে ঘটার মধ্যে একটা চক্কর আছে। এই চক্করটা তোমাদের আমি মুখে বলে দিই, তারপরে বিষয়টা করে দেখাচ্ছি। যে সকল বিক্রিয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেটাকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া, অ্যাকচুয়ালি তারাই স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা করবে। স্বতঃস্ফূর্তভাবে বলতে কি বোঝায়, যেমন তোমার ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তোমরা পড়ছিলা যে পদার্থের অণুসমূহ চারদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়ে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। সো ওইরকম একটা ব্যাপার যে রিঅ্যাকশনগুলো তোমরা দেখবা, যে অ্যাকচুয়ালি যে রিঅ্যাকশনগুলো তোমরা ডেলিচিমা বের করবা, ডেলিচিমা বের করার পর তোমরা সিদ্ধান্ত দিবা যে এই রিঅ্যাকশনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না।
যখন দেখবা যে কোনো একটা বিক্রিয়াতে ডেলএইচ মান নেগেটিভ অর্থাৎ বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, তখনই তুমি বলবা যে ওই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তবে যদি কোনো বিক্রিয়া তাপ হারে হয় তখন কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এই নোটটা ভালো করে খেয়াল রাখবা। সো এখন আমি ডেলএইচ মানটা বের করব, বের করে আমি দেখবো যে 1 নং এবং 2 নং এর মধ্যে কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং কোনটা ঘটবে না। রিঅ্যাকশন দুটো দেওয়া আছে, H2O আর 2 নং রিঅ্যাকশন দেওয়া আছে। আমি পাশাপাশি বিষয়টাকে লিখছি, H2O থেকে হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন। ওকে, বিভিন্ন বন্ডের মান দেওয়া আছে, বন্ডের মানগুলো আমি লিখছি না, তোমরা শিটের মধ্যে দেখলে মানগুলো পাবা। আমি জাস্ট বন্ড ফরমেশনটা শুরু করে দিই, মানে আমি ডেলএইচ মানটা বের করে দেখাবো। ওকে, আর এই পাশেটা যদি বন্ড ফরমেশন করি, এটা উল্টা। ওকে, এখানে HR এর মান বের হবে, তারপরে HP এর মান বের হবে, শেষে এখান থেকে ডেল H বের হবে। বিক্রিয়ক থেকে উৎপাদটা বিয়োগ করবা। যদিও আসলে তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবা তখন দেখবা এই সূত্রটা আসলে ঠিক এরকম না, তখন এই সূত্রটা HP মাইনাস HR, অর্থাৎ তখন করতে হয় অ্যাকচুয়ালি এনথালপি বের করতে হয়। এনথালপি সম্পর্কে তোমাকে 9 লেভেলে ব্যাখ্যা দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, আমি আপাতত ব্যাখ্যা দিব না। ওকে, সো HR এখানে পাচ্ছি একটা, আর এখানে পাচ্ছি অর্ধেকটা, ভ্যালু বসায় দিব, আর এটা পাচ্ছি 2টা, এখানে ঠিক তাই 2টা, একদম ঠিক উল্টা বিক্রিয়া। সো ডেলএইচ এর মানটা আশা করি খুব সুন্দর পাবো। এই মানটা কত? হাইড্রোজেন সিঙ্গেল বার হাইড্রোজেন মান উদ্দীপকে 435 দেওয়া আছে, তোমরা দেওয়া আছে কিন্তু এগুলো একটু লিখে নিবা। আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মানটা 498, অক্সিজেন সিঙ্গেল বন্ডে 464। প্লাস এটা 5 লেখা হয়েছে। আচ্ছা, আর এটা কত? অক্সিজেন ডাবল বন্ড 498, দেখি ভ্যালুগুলো কত আসে। হাফ ইন্টু 498 প্লাস 435, 684 কিলোজুল পার মোল, 2 ইন্টু 464, 928 কিলোজুল পার মোল। সেম ভ্যালু এইটা এখানে বলবে 684 কিলোজুল পার মোল, এটা এখানে বলবে 928 কিলোজুল পার মোল। আমি সরাসরি এখানে বিয়োগ করে লিখে দিচ্ছি, 684 মাইনাস 928 মাইনাস 244 কিলোজুল পার মোল, আর এখানে এর থেকে বিয়োগ করলে প্লাস 244 কিলোজুল পার মোল। এবার আশা করি তোমরা মূল ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে ঘটনাটা কি ঘটলো। ঘটনাটা হলো আমরা দেখতে পাচ্ছি যে 1 নং বিক্রিয়া থেকে ডেলএইচ এর মান বের করার মাধ্যমে দেখলাম যে এখানে ভ্যালুটা কিন্তু নেগেটিভ, আর 2 নং বিক্রিয়া থেকে ডেলএইচ এর মানটা বের করে দেখলাম ভ্যালুটা কিন্তু পজিটিভ। তোমরা কিন্তু জানো যে ডেলএইচ মান নেগেটিভ হলে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়া তাপ উৎপন্ন হবে, আর ডেলএইচ এর মান যদি নেগেটিভ না হয়ে পজিটিভ হয় তখন বিক্রিয়াটাকে বলা হবে তাপ হারে বিক্রিয়া, অর্থাৎ এখান থেকে তাপ শোষিত হবে। সো আমি এখানে যেটা কোশ্চেন করছিল যে কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এখানে অ্যাকচুয়ালি 1 নং বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কেননা 1 নং বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আমরা জানি এক্সোথার্মিক বিক্রিয়া থেকে কিন্তু বিক্রিয়াটা তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি এটা একটা স্বতঃস্ফূর্ত রিঅ্যাকশন। অপরদিকে 2 নং এর মধ্যে কিন্তু সেটা না, এখানে তাপ শোষিত হচ্ছে, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়। আশা করি ডেলএইচ মান বের করে লাস্টে তুমি যুক্তিগুলো লিখে দিতে পারবা। এইবার ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার যদি আমাদের এটার সাথে কানেক্টেড একটা ব্যাপার, ঘ নাম্বারে তারা বলছে উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ে তাপের পরিবর্তন সমান কিন্তু ডেলএইচ এর চিহ্ন বিপরীত।
হ্যাঁ, কথা সত্য, ওখানে 240, এখানে 244, কিন্তু ডেল এইচ এর চিহ্ন বিপরীত, সে কথা সত্য, ওখানে চিহ্ন পজিটিভ, এখানে চিহ্ন নেগেটিভ। সো আমাকে ব্যাখ্যা দিতে হবে যে এই লাইনটাকে ব্যাখ্যা দিতে হবে যে উদ্দীপকের বিক্রিয়াতে তাপের পরিমাণ সমান কিন্তু ডেল এইচ এর চিহ্ন বিপরীত। এর পরিপ্রেক্ষিতে কি কি ব্যাখ্যা আসতে পারে? খুবই সোজা একটা ব্যাপার। তুমি প্রথমেই ব্যাখ্যা দিবা, আমি ঘ নাম্বারটা করাচ্ছি কিন্তু এখন ঘ নাম্বারে তুমি প্রথমে ব্যাখ্যা দিবা যে আমরা গ থেকে পাই 1 নং বিক্রিয়া থেকে ডেলএইচ মান বের করার মাধ্যমে দেখতে পাচ্ছি -244 বের হয়েছে, অপরদিকে 2 নং বিক্রিয়া থেকে ডেলএইচ মান বের করে দেখতে পাচ্ছি +244 কিলোজুল পার মোল বের হয়েছে। সো আমরা ডেলএইচ এর মানের মাধ্যমে বুঝতে পারছি যে 1 নং বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং 2 নং বিক্রিয়া একটা তাপ হারি বিক্রিয়া। আমরা জানি যে সকল বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, যে সকল বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। সো তাপ উৎপাদী এবং তাপ হারি সম্পর্কে ডিটেইলস তুমি মোটামুটি খুব সুন্দর করে বুঝিয়ে ওই সম্পর্কে আলোচনা করবা, যে এটা তাপ উৎপাদে হওয়ার কারণে চিহ্ন নেগেটিভ, ওইটা তাপ হারি বিক্রিয়া হওয়ার কারণে চিহ্ন পজিটিভ। আর তাছাড়া দেখতে পাচ্ছি যে এখানে উভয় রিঅ্যাকশনের দিকে যদি আমরা নোটিশ করি তখন দেখতে পারবো যে হাইড্রোজেন এবং অক্সিজেন মলিকুল এখানে বিক্রিয়া করছে, প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন করছে, অপরদিকে 2 নং বিক্রিয়ার মধ্যে পানি বিয়োজিত হয়ে সেখান থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন মলিকুল উৎপন্ন করছে। সো যেহেতু রিঅ্যাকশন দুই পরস্পর তারা একে অপরের উল্টা, সেহেতু তাদের ডেলএইচ এর ভ্যালুটা উৎপন্ন উল্টা হওয়াটাই স্বাভাবিক। দ্যাটস ওয়াই আমরা ডেলএইচ এর ভ্যালু যখন নেগেটিভ দেখলাম তখন সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বললাম, ডেলএইচ এর ভ্যালু যখন আমরা পজিটিভ দেখলাম তখন সেটাকে তাপ হারি বিক্রিয়া বললাম। এই সম্পর্কে ডিটেইলস তুমি যদি বুঝিয়ে লিখতে পারো তাহলে তোমার এই কোশ্চেন একদম কমপ্লিট। ওকে, এবার আমরা আসবো 7 নম্বরে। 1 নং বিক্রিয়াটা কোন ধরনের? এই অধ্যায়ে সবগুলো কাহিনী একই রকম, তাপ উৎপাদী, তাকে তাপ হারি, অমুক তড়িৎ বিশেষণ, তুমুকের গ্যালভানিক কোষ, এইগুলাই করতে করতে শেষ। তো ফার্স্টে 1 নং বিক্রিয়াটা দেখি। 1 নং বিক্রিয়া দেখো হাসি আসতেছে, আশা করি তোমাদেরও হাসি আসবে। তারপরে দেখো A2 প্লাস B2 রিঅ্যাকশন করে 2AB, যেখানে A বন্ড B এর বন্ড এনার্জি 290, A বন্ড A এর বন্ড এনার্জি 230, খুব কম বন্ড এনার্জি দেখা যাচ্ছে, আর B বন্ড B এর বন্ড এনার্জি 310 কিলোজুল পার মোল, সবগুলাই কিন্তু ঠিক আছে। আচ্ছা, সো কোন ধরনের বিক্রিয়া? স্বাভাবিকভাবে দেখলে এবার মনে হবে এটা একটা সংযোজন বিক্রিয়া, কারণ দুইটা রিঅ্যাকট্যান্ট পরস্পর যুক্ত হয়ে একটা প্রোডাক্ট উৎপন্ন করছে। কিন্তু আমাকে এই কথা বললে কাজ হবে না, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে ডেলএইচ এর ভ্যালু বের করতে হবে, কেননা আমাকে বিভিন্ন বন্ডের মান দেওয়া আছে, সেহেতু আমাকে ওভাবে কাজ করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, তুমি ভেবো না যে ভাই এ বি লেখা আছে তাহলে আমি আমার মন মতো করে নাইট্রোজেন হাইড্রোজেন লেখা ফেলাই, হবে না। কিন্তু যেভাবে আছে তোমাকে সেভাবেই করতে হবে, কারণ তারা তো বলে নাই যে এ নাইট্রোজেন, বি হাইড্রোজেন বা অক্সিজেন, কিছুই তো বলে নাই। এই জন্য তুমি সেই চিন্তা ভাবনা করলে কিন্তু এখানে টিকতে পারবা না, সাবধান। তো তাহলে এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখন তোমাকে এই বিক্রিয়াটা ওই বন্ডগুলা যেভাবে দেওয়া আছে, সিঙ্গেল বন্ড দেওয়া আছে, ঠিক ওই সিস্টেমেটিক ওয়েতে তোমাকে এটাকে ভাঙতে হবে, ভেঙে তোমাকে তারপরে বিক্রিয়াটা করতে হবে। সো আমি এখান থেকে বন্ড ফরমেশন করছি। আমি আবার বলছি আমি বন্ড ফরমেশনটা করব ঠিক ডেলএইচ অর্থাৎ বিভিন্ন সিঙ্গেল বন্ডের মান যেভাবে দেওয়া আছে উদ্দীপকের মধ্যে ওই সিস্টেমে রেখে ভাঙবো, কারণ আমাকে কোনোভাবেই তারা বলে নাই যে এ এইটা, বি ওইটা, তা কিন্তু বলে নাই। এ সিঙ্গেল বন্ড এ হবে, বি সিঙ্গেল বন্ড বি হবে, এটা একটা উভমুখী বিক্রিয়া, আর এ বন্ড বি হবে। সবগুলো সিঙ্গেল বন্ডে ভাঙলাম, কারণ আমার উদ্দীপকে কিন্তু ভ্যালুগুলো সিঙ্গেল বন্ডে দেওয়া আছে। তো এখানে লিখবো আমরা বিক্রিয়া পথের মোট শক্তি বা বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, HR লিখলাম, HP। খুবই সোজা কাজ, দেখা মনে হবে অনেকেই এই উদ্দীপকে এই ভাব দেখে মনে করবো এটা তো জীবনে পড়ি নাই, এটা তো কোনো মৌল না, এ বি লেখা আছে তাহলে আমরা এটা পারবো না। কিন্তু এটা খুবই সোজা, কঠিন ভাবলেই কঠিন। এ বন্ড বি, এ বন্ডের মান কত 290, বি বন্ড বির মান কত 310, কত কিলোজুল আসে, আর এ বন্ড বি 290, তারা যেভাবে দেওয়া আছে তুমি সেভাবেই করবা। 290 প্লাস 310, এখানে কাজ করলে 600 পাচ্ছি, দারুণ মান।
আর 2 × 290 এখানে কাজ করলে 580। খুবই করুণাদায়ক ব্যাপার, এত কম কেন? 290, সো del H equal to HR minus HP, reactant থেকে প্রোডাক্ট বাদ দিব, 600 minus 580, 600 থেকে 580 বাদ দিলে কত হবে? প্লাস 20 কিলোজুল পার মোল। এইরকম মান জীবনে দেখিনি। যাই হোক, উদ্দীপকটা যেরকম ছিল ওরকমই কাজ করলাম। সো বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? মোট কথা আসলে মান বড় কথা না, মোট কথা বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া তারপরে সিদ্ধান্ত দিতে হবে। ডেল মান পজিটিভ, তার মানে বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। সো ডিটেলস আশা করি লিখে দিতে পারবা। ঘ নম্বরে বলছে 2 নং বিক্রিয়ার উৎপাদ যৌগসমূহের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। তুমি 2 নং বিক্রিয়া দেখো, উদ্দীপকে করে দেওয়া আছে, সেখানে লেখা আছে সোডিয়াম প্লাস আপন ক্লোরিন, সেখান থেকে বিক্রিয়া করতেছে, উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আশা করি পারবা, কারণ একটু আগে তোমাদের কিন্তু আমি ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা কিন্তু দেখাইছি। ঠিক সেভাবেই করবা, শুধুমাত্র ক্যালসিয়ামের জায়গায় সোডিয়াম লেখা। তাছাড়া সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ তোমাদের কিন্তু আমি অ্যানুয়ালি কিন্তু একদম লাইভে করে দেখাচ্ছিলাম যে কিভাবে করে রিঅ্যাকশনটা ঘটে, কোথায় কার কোন গ্যাস উৎপন্ন ঘটে, কোন অ্যানোডে কোনটা ঘটে, ক্যাথোডে কোনটা ঘটে, সেম সিস্টেমে করে ফেলবে। আশা করি কারো সমস্যা হবে না। তারপর সমস্যা হলে আমাকে যোগাযোগ করতে পারো। এইবার আমরা আসবো 8 নাম্বারটাতে। আজকে লাস্ট ইয়ার ছিল এটা আমাদের আজকে। এক নম্বর বিক্রিয়াটা কোন ধরনের? সব এই একই ধরনের বিক্রিয়া, কোনটা কি করবো? দুইটার মধ্যে ডেলিজ বের করতে হবে, খুবই মজার ব্যাপার। এক নম্বর বিক্রিয়াটার মধ্যে দেখতে পাচ্ছি ইথিলিন বিক্রিয়া করছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, সেখানে উৎপন্ন করছে এথাইল ব্রোমাইড। এটা অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন, তোমরা এটা জানোই। বিভিন্ন বন্ডের মানটা দেওয়া আছে, তাও লিস্ট করে ফেলি। কার্বন হাইড্রোজেনের মানটা দেওয়া আছে 414, কার্বন ব্রোমিনের মানটা দেওয়া আছে 285, হাইড্রোজেন ব্রোমিনের মানটা দেওয়া আছে 366, কার্বন সিঙ্গেল বন্ড কার্বনের মানটা দেওয়া আছে 344, কার্বন ডাবল বন্ড কার্বনের মানটা দেওয়া আছে 615, কার্বন ট্রিপল বন্ড কার্বনের মানটা দেওয়া আছে 812। তোমাদের একটা কোশ্চেন করবো, দেখি তোমরা কে ব্যাখ্যা দিতে পারো। তোমাকে গ্রুপে ব্যাখ্যাটা পারলে দিবা। একদম সিম্পল একটা কোশ্চেন, যদি এটার সাথে রিলেটেড না কোশ্চেনটা। কার্বন সিঙ্গেল বন্ড কার্বন 344, কার্বন ডাবল বন্ড কার্বন 615, কার্বন ট্রিপল বন্ড কার্বন 812। কোশ্চেনটা হলো বিভিন্ন বন্ডের মান বাড়ার সাথে সাথে এই বন্ড এনার্জির মানগুলা বেড়ে যাওয়ার কারণটা কি? আমি দেখতে চাই কে ব্যাখ্যাটা দিতে পারে আমাকে। আমি আবারও বলছি যে কোশ্চেনটা এরকম, তোমাদের কাছে আমি করলাম কোশ্চেনটা যে কার্বন সিঙ্গেল বন্ড 344, কিন্তু ডাবল বন্ড 615, অলমোস্ট দ্বিগুণ, দ্বিগুণ না কিন্তু ওরকমই প্রায়। আর কার্বন ট্রিপল বন্ড কার্বন তো আরও অনেক বেশি। তার মানে আমার কোশ্চেনটা লাগে এখানে যে একই দুইটা অ্যাটম, একই কার্বন কার্বন, সেম কাহিনী, কিন্তু তাদের বন্ড আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে এই ভ্যালুগুলা বাড়ার রহস্যটা কি? ওকে, দেখি কে ব্যাখ্যাটা আমাকে দিতে পারে। আর যদি কেউ দিতে না পারে তাহলে আমি নেক্সট ব্যাখ্যাটা দিব না। সো দেখা যাক এক নম্বর বিক্রিয়াটা কোন ধরনের। সো ডেলিভারি বের করে আমাকে সিদ্ধান্ত দিতে হবে। সমতাকরণটা কেন করা আছে? মনে তো হয় আছে। কার্বন 2টা ঠিক আছে, হাইড্রোজেন 5টা তাও ঠিক আছে, ব্রোমিন 1টা, ওকে কমপ্লিট, সমতাকরণ আছেই। সো এটাকে বন্ড ফরমেশন সরাসরি চলে যাচ্ছে আমরা এখানে। আচ্ছা, যদি এখানে বন্ড ফরমেশন আমরা যদি করি তাহলে ইথিলিন এর অণুর বন্ড ফরমেশন তোমরা খুব ভালো করেই জানো। আমি একটু সুন্দর করে স্টাইল করে বিষয়টাকে লিখি, দেখতে দারুণ লাগবে। তাহলে যদি এভাবে করে লেখার কোনো প্রয়োজন নাই। হাইড্রোজেন বন্ড ব্রোমিন এই পাশে সবগুলোই সিঙ্গেল বন্ড করছে, বন্ড ক্লিয়ার। সেখান থেকে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি বের করছি আমরা। তাহলে এখানে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা কার্বন হাইড্রোজেন, কার্বন ডাবল বন্ড কার্বন কয়টা? 1টা। আর হাইড্রোজেন বন্ড ব্রোমিন এখানে 1টা,
সো ভ্যালুগুলোকে একসাথে করি। সিঙ্গেল বন্ডের মান 414, ডাবল বন্ডের মান 615 আর 366। এইচপি যদি বের করি এখানে পাচ্ছি 5টা সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, আর কার্বন কার্বন পাচ্ছি একটা, আর কার্বন ব্রোমিন পাচ্ছি একটা। সকল টাইপের বন্ডগুলোই তুমি নিয়ে ফেলবা, ঠিক আছে? সো মানগুলোকে বসাই দিই। 414 সিঙ্গেল বন্ড 344 আর কার্বন বন্ড বিআর 285। দেখা যাক এখান থেকে কত মান আসে। সো 4 × 414 প্লাস 615 প্লাস 366, 2637, 2637 কিলোজুল পার মোল। 5 × 414 প্লাস 344 প্লাস 285, 2699 কিলোজুল পার মোল। সো del H ইকুয়াল টু HR মাইনাস HP, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বাদ দেব। 2637 মাইনাস 2699 মাইনাস 62 পাওয়া যাবে কিলোজুল পার মোল। সো বুঝতেই পারছো del H এর মান নেগেটিভ, তার মানে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। সো 1 নং বিক্রিয়াটা কোন ধরনের? তাপ উৎপাদী বিক্রিয়া, কনফার্ম। বিনা কোশ্চেনটা করছে 2 নং বিক্রিয়াটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়াটা আমাকে মনে হয় এই কনসেপ্টের উপর বেস করে করতে হবে। সো এটা মুছে দিচ্ছি। দুই নম্বর বিক্রিয়ার মধ্যে ইথিনকে বিয়োজিত করা হয়েছিল। C2H4 কে সেখান থেকে পাচ্ছিলাম অ্যাসিটিলিন প্লাস হাইড্রোজেন। সো এটাকে আমরা বন্ড ফর্মেশন যদি করি এরকমটা পাবো ইথিলিন থেকে, আর এখানে করলে ট্রিপল বন্ড পাওয়া যাবে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো, একটু তোমাদের আমি আগেও শিখেছিলাম। ওকে, আর কিছু নাই। ওকে, তাহলে এখানে HR এর মধ্যে 4টা কার্বন বন্ড হাইড্রোজেন ছিল, একটা কার্বন ডাবল বন্ড কার্বন ছিল, আর কিছু নাই এখানে দেখা যায়। আর প্রোডাক্টের মধ্যে একটা 2টা ছিল, 2টা কার্বন বন্ড হাইড্রোজেন, একটা ছিল কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর কিছু, আর একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। ভ্যালুগুলোকে একসাথে করি। 4 × 414 আর কার্বন ডাবল বন্ড 615, 2 × 414 কার্বন ট্রিপল বন্ড 812, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা উদ্দীপকের মধ্যে এখানে হয়তো বা দেওয়া নাই, না উদ্দীপকের মধ্যে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা দেওয়া নাই। তোমরা এখানে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা সাপোজ একটা মান ব্যবহার করতে পারো, যে মানটা অ্যাকচুয়ালি এটা হয়। আমার এক্স্যাক্টলি এই মানটা কত খেয়াল নাই, তবে আমি 236 ব্যবহার করলাম বা 244 মতন মনে হয়। তোমরা এই মানটা একটু তোমাদের ওই শীট থেকে মানটা একটু দেখে নিবা যে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মানটা কত। 200 বা 300 খুব কাছাকাছি মানের মধ্যে এটা হবে, কারণ এই মানটা খুবই কম। তারপর তোমরা একটু এখানে একটু চেক দিয়ে দেখবা। ওকে, আমি একটা ভ্যালু আমার গেস অনুসারে আমি বসাই দিলাম। কত আসে? 4 × 414 প্লাস 615, 2271 কিলোজুল পার মোল। 2 × 414 প্লাস 812 প্লাস 244, 1884 কিলোজুল পার মোল। তোমরা এই মানটাকে একটু চেক দিয়ে নিও, ঠিক আছে? সো এটা আমরা যদি বিয়োগ করি, সো 2271 মাইনাস 1864 প্লাস বেরোবে মানটা 387 কিলোজুল পার মোল। ওকে, সো বুঝতেই পারছো এটা কোন ধরনের বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। প্রথমটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটা 2 নম্বর বিক্রিয়া ছিল, এটা কি ছিল? তাপহারী বিক্রিয়া। সো আশা করি আমাদের কাছে সবগুলো কমপ্লিট হয়ে গেল। এখন এখানে কথা হচ্ছে যে কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি এই অধ্যায়ের আমরা 8টা সৃজনশীল আজকে সলভ করলাম। এই 8টা সৃজনশীলের মধ্যে তোমরা 8টা সৃজনশীল ভালো করে করবা, তবে তোমাদের কিছু কথা আমি একটু গুছিয়ে বলি। সেটা হলো গ্যালভানিক কোষের ব্যাপারটা, অথবা তোমার ইলেকট্রোপোর্টিং এর ব্যাপারটা, অথবা তোমার কি আছে ওখানে ওই ড্রাই সেলের বিষয়গুলো, অথবা তড়িৎ বিশ্লেষণ যেটা আছে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড যেটাই হোক না কেন, এই তড়িৎ বিশ্লেষণগুলো এগুলো একটু ভালো করে পড়বা। আর ডেল এইচ এর অঙ্ক আমার মনে হয় সবাই তো ভালো করে পারোই,
ডেলচির অঙ্কে কারো কোনো ঝামেলা নেই, তবে তোমাদের এগুলো একটু ভালো করে কিন্তু ওই ডিটেল সহকারে পড়ে অ্যানোডে ক্যাথোড রিয়াকশনগুলো পড়ে কিন্তু বিষয়টা ভালো করে পারতে হবে, না হলে কিন্তু একটা ঝামেলা আছে। কারণ ওগুলা কিন্তু পরীক্ষার মধ্যে গতে বা ঘতে একটা আসি, গ্যালভানিক কোষ বলো, ড্রাই সেল বলো, অথবা তোমার ইলেকট্রাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোলাইসিস অফ পানি, যেগুলো আছে এগুলো কিন্তু খুবই কমন, ঠিক আছে? এগুলা কয়েকটা থিওরি একটু ভালো করে পড়ে রাখতে পারো যেন পরীক্ষার মধ্যে আসলে পারা যায়, ঠিক আছে? সো আমার মনে হয় কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি থেকে তোমরা সৃজনশীল যেগুলো আসো তোমরা মনে হয় পারবে। তারপরও কোশ্চেনটা যদি বুঝে করতে পারো, মূলত আমার আসলে এখানে তোমাদের আমি আজকে যেগুলো অঙ্ক করলাম সবগুলো অঙ্কের মধ্যেই কিন্তু মেজরিটি অঙ্কই কিন্তু আমাদের ডেল এইচের অঙ্কগুলো ছিল। আর এই লাইনগুলো সম্পর্কে তোমরা যেভাবে করে পারো সেভাবে করে তোমরা ডিটেলস আকারে লিখতে পারো, অথবা আমি আমার মতো করে তোমরা HRSP লিখতে পারো, এভাবে লিখলে কোনো সমস্যা নেই। সো আশা করি আমাদের এই অধ্যায় কমপ্লিট। নেক্সট হয়তো বা দেখা যাক আমরা কোন অধ্যায়টার মধ্যে ঢুকি। সো আজকে এই পর্যন্তই।